আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন, জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে, তাই না? তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিচ্ছে আর নিজের ভোট হারাই ফেলছে। আর জামাত কি করছে, যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে। বিএনপি যতবার মুক্তিযুদ্ধ 1971 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে, ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে। জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি, এটা বেশি স্ট্যাবলিশ হবে। রাজনীতির জ্ঞান বিএনপির লবডাঙ্কা হইলেও ইগো আছে টনটনা, 16 আনার উপরে 18 আনা। এখন প্রশ্ন হইল, বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল? বুঝছেন, এই রাজাকার বইলা আর ওই রাজাকার শব্দটা আপনারা আবার ক্যাশ করতে চাইলেন। আপনারা মনে করলেন রাজাকার বললেই মানুষ খাবে। এই ডাকসু নির্বাচনে আইসা রাজাকারদের ভোট দেওয়া যাবে না, স্বাধীনতা বিরোধীদেরকে ভোট দেওয়া যাবে না। শেখ হাসিনা যা বলতো তাই বলছেন। ওইটাই ছিল অভিশাপ আপনাদের জন্য। ডাকসুতে শিবিরের ভূমিদোষ বিজয়, এই বিজয়কে শিবির কি বার্তা দিচ্ছে, এই বিজয়ের মাধ্যমে জাতীয় নির্বাচন কি বার্তা পাচ্ছে? দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। ছাত্র শিবিরের এই বিজয় নিয়ে বিএনপির ভাবনা কি? বিএনপি যদি তাদের রাজনীতির আগের ভাবনায় থাকে, তাহলে জাতীয় নির্বাচনে তাদের এরকম ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে। পিনাকির আলোচনা এবং আরেকজনের আলোচনা শুনে বুঝতে পারবো যে জাতীয় নির্বাচনেও একটা প্রভাব পড়তে পারে এই ডাকসু নির্বাচনের। ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে। এই বিজয় ছাত্র শিবিরের না, এইটা মজলুমের বিজয়। আমি 20 আগস্ট লিখছিলাম গত মাসে, ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি, ছাত্র শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে ফেনোমেনাল, ভোটের তফাৎ হবে প্রচুর। এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা, এটা দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে। বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে, এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই। কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী। সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না, সম্ভবত ইসলামপন্থীরাও ঠাউর করতে পারতেছে না। যা বলছিলাম তাই হয়েছে, তাই না? এই ফলাফল বাংলাদেশের সেকুলার এস্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ। পুরা সেকুলার এস্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াইছিল শিবিরের বিরুদ্ধে, শেষ রক্ষা হয় নাই। এখন আসেন আমরা দেখি এই ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে। বার্তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ পুরোপুরি পরাস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান ন্যারেটিভ আর মাথা তুলতে পারবে না। কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম্ভাবী ছিল না। ছাত্রদল এই নির্বাচনে জিতে যাইতে পারত, ডাকসু তাদেরই হইতো। হয় নাই, কারণ তাদের নির্বুদ্ধিতা, রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি। বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কান্ধে চেপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ, অপদার্থ মানুষ। আমি একসময় দেখাইছিলাম, আজ তাদের ক্ষমা দেখায় পরিচিত করে দিতে চাই না, এরা হাতে ধরে বিএনপিকে গাড্ডায় ফেলছে। তাও একজনকে দেখেন কইছিল শিবিরের ভরাডুবি হবে, তৃতীয় বা চতুর্থ হবে শিবির। এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট, বিএনপির বুদ্ধিজীবী। ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির। নাই বনে শিয়াল রাজা, এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না, জিতছে তো বটেই। রোকেয়া হলে সাদিক কায়েমের নাম ঘোষণা হইলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা, দেখেন। আপনারা জানেন যে 5ই আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্র শিবির সংঘাত শুরু হইল, আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিচ্ছিলাম। সেই মিটিংয়ে শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্রদল প্রতিশ্রুতি দিয়েও হাজির হয় নাই। আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছিলাম? কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে। তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে। আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে। আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি। আমি উনাদের উদাহরণ দিয়ে বলছিলাম, ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী, ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি। তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনে করতেন? আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না, মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না। তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো, তাইলে কিভাবে আপনি বিরোধিতা করতেন? সেভাবে করেন।
আওয়ামী লীগ যা বইলা জামাতকে ঘায়েল করতো সেইটা বললে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন, তাই হয়েছে। আপনি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী কিছু বইলাই দমাইতে পারবেন না, উল্টা জামাতের লাভ হবে, হয়েছে না? এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে, তাই হারাইছে। সে আওয়ামী লীগের ভোট পাইছে। আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন, জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে, তাই না? তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিচ্ছে আর নিজের ভোট হারাই ফেলছে। আর জামাত কি করছে, যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে। বিএনপি যতবার মুক্তিযুদ্ধ 1971 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে, ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে। জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি, এটা বেশি স্ট্যাবলিশ হবে। বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই। প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি, আমি এই বিষয়ে বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে। আমি বলছিলাম, শোনেন এডিটর সাহেব একটু শোনায় দেন আমার আগের থেকে, দ্বন্দ্বটাও আবার শুনলে আবার মনে হবে যে কি বলছিলাম। শোনান এডিটর সাহেব। একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে। একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে, একটা না অনেকগুলো স্রোত থাকে, ছোট বড় মাঝারি, তেমন সমাজেও থাকে। যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার আর ধর্মবাদীর একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না? আছে। শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাট বলে, তাই না? বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না? এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে। এই দ্বন্দ্বগুলোই রাজনীতি, কনফ্লিক্ট সিচুয়েশন, এটাই রাজনীতি। একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব, এই রাজনীতি, এটাই রাজনীতি। কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, এক নাম্বার, সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব। এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ, এটাই রাজনৈতিক নেতাদের কাজ। আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল? ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না, না তা না। প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা। অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে, এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না, দুইটা আলাদা দ্বন্দ্বের ফল। পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল? বাঙালি আর অবাঙালিদের, তাই না? হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল? প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। দুই পক্ষ, হাসিনা অ্যান্টি হাসিনা। এখন হাসিনা নাই, কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে। ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী হয়েছেন আপনারা, বিএনপি। এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে। এই লড়াইয়ে আপনারা পরাজিত হইবেন, অবশ্যই হইবেন। এটাই ইতিহাসের শিক্ষা। আজ হোক কাল হোক পরাজিত হইবেন। ইন্ডিয়ান সালসা খাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে। যেই আসুক, যত বড় দল আসুক, মাথাতে রেখেন, কামে দিবে। যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে, কোনোটাই কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। তো বলছিলাম, যত কৌশলই নেন না কেন কোনোটাই কাজে দিবে না, কাজে দেয় নাই। ভারতীয় বয়ান জয় বাংলা হয়ে গেছে। ইন্ডিয়া যে হারছে সেটা নিঝুম মজুমদারের আহাজারিতে শোনেন। ইলেকশনের আগে সে বাক্যধারী ছিল, সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন, মানে বিএনপি করছে আর কি। শুনেন, শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই। নাও ইট ইজ ইউর কল, ইটস ইউর টেক। সিদ্ধান্ত আপনার। কালকে নির্বাচন, প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি, আপনারাও আমরাও সম্মিলিতভাবে। প্লিজ হেরে যায়েন না। তো বিএনপি কেন এইভাবে দুর্বল হয়ে গেল? হাসিনা বিরোধী লড়াইয়ে, হাসিনার ন্যারেটিভ ভাঙায় বিএনপির কোনো ভূমিকা ছিল না। আর কালেকটিভ লড়াইয়ে বিএনপির সংখ্যা ছাড়া কোনো ইন্টেলেকচুয়াল ইনপুট ছিল না। এটা সত্য। এটা বিএনপির পছন্দ হবে না, কিন্তু যাই হোক এটা সত্য। এটা বিএনপি বুঝতে পারেনি, নিজেও বুঝতে পারেনি, জনগণও বুঝতে পারেনি যে বিএনপির ইন্টেলেকচুয়াল ইনপুট নাই। 5ই আগস্টের পর ক্রেডিট নেওয়ার পালা চলছে, কে কত বড় মাস্টার মাইন্ড তার হিসাব করছে। এই কাজগুলো আমরা করতাম, ন্যারেটিভ বিল্ডিং এটা আমরা করতাম। এবং বিএনপি যখন থেকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, হিসাব করে দেখেন, তখনই বিএনপি দিগ্ভ্রান্ত হয়েছে আর জনসমর্থন কমতে শুরু করছে। আমি বলতেছি না যে আমাদের জন্যই কমছে, বরং কমছে এই কারণেই যে আগে আমরা যে ন্যারেটিভ তৈরি করতাম এটা তো বিএনপির জন্যই করতাম, ফ্রি করতাম, ডিফেন্ড করতাম তো বিএনপিরই ফ্রি। এখন তার করি না, তাই সব দুর্বলতা ফাসাদ করে বের হয়ে গেছে। বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধিতা কিভাবে করতে পারতো এই নিয়ে আমার পরের এপিসোড দেখবেন। এখন জামাত কইতে পারেন, দাদা আপনি এইভাবে স্ট্র্যাটেজি কইয়া দিতেছেন,
ভয় নাই, কয়া দিলেও শুনবে না ওরা, আর যদি শুনেও তাতে আপনাদের ক্ষতি নাই। রাজনীতির জ্ঞান বিএনপির লবডাঙ্কা হইলেও ইগো আছে টনটনা, 16 আনার উপরে 18 আনা। এখন প্রশ্ন হইল বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল? কারণ বিএনপি ডরাইতেছে যে ইসলামপন্থীরা ইমার্জ করছে, লীগ আর বামেরা না থাকলে সে এটা সামলাইতে পারবে না। তারা এটা বুঝাইছে ইন্ডিয়া, তাই লীগের ভোট তাদের লাগবে, কিন্তু সেটা নিতে গিয়া যে নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায়, 10 জয় বাংলা হয়ে যাইতেছে, তার কোনো খেয়াল নাই। রাজনীতিতে পলিটিক্যাল এনিমি বা দুশ্মন সিলেক্ট করতে হয়। আওয়ামী লীগ বিএনপির দুশ্মনের মর্যাদাও দিতে চায় নাই, সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে, গৃহপালিত দুশ্মন আর কি। হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে যে আওয়ামী লীগ তার দুশ্মন হোক, সেই জন্য সে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি। আওয়ামী লীগ দল নিষিদ্ধ হওয়ার পরে সে চাইছে জাতীয় পার্টি তাদের দুশ্মন হোক, মানে বিরোধী দল হোক। এটাও ইন্ডিয়ার প্রেসক্রিপশন। তারা কখনোই চায় নাই জামাত বিরোধী দল হোক, এমনকি এনসিপি হোক। এখন নিজেরই বিরোধী দল হওয়া লাগবে। এখন শিবিরের এই বিজয়, ডাকসুতে বিজয় কি অর্থ বহন করে বা এটা কোথায় যাইতে পারে? এই ডাকসুই আগামী সরকারের ছায়া, যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে। 1971 ঠিক আগে আগে তোফায়েল আহমেদ জিতছিল, আসম আব্দুর রব জিতছিল ছাত্রলীগ থেকে, তারপরেই আসছে 71 মুজিবের ক্ষমতা নেওয়া, 1990 আমানুল্লাহ আমার খোকনের জেতা, একই রকম। তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামীর জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত। এনসিপিও আর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না। তবে ধরেন মুজাহিদুল ইসলাম সেলিমরাও জিতছিল ডাকসুতে, মাহমুদুর রহমান মান্নারাও জিতছিল, কিন্তু জাসদ বাসদ বা সিপিবি ক্ষমতায় গেছে, যায় নাই। কেন আর কখন এই ডাকসু আগামীর ক্ষমতার রাস্তা হয়ে ওঠে আর কখন হয় না, সেই হিসাবটা জানতে হবে। আপনি যদি এই বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান, প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব কইরা মাইপে ফেলতে হবে। আমি বিজয়ের আনন্দে আত্মহারা হইতে নিষেধ করছি, কারণ আগামী কাল থেকেই শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে। প্রচুর টাকা পয়সা নিয়ে, বাজেট নিয়ে, পুরো সেকুলার স্ট্যাবলিশমেন্ট ঝাঁপায় পড়বে। প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে এই লড়াইটা জিততে হবে, আমরা এটা জিতবো। বাঙ্গুয়েলুট সেকুলার স্ট্যাবলিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মার দিব, কিন্তু আমরা দিব, এবং আমরা ওদের সাথে আগায় আসছি। ওরা চলে ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। ফাইনালি বিএনপি নেতা কর্মীদের বলি, এবার বুঝছেন তো ভাই, সবার উপরে এইটা ন্যারেটিভ তৈরির ক্ষমতা, এটাই আসল পাওয়ার। আমার কমেন্ট বক্সে এসে গালি দিয়ে আমারে নিয়ে ট্রল কইরা রাজনীতিতে গোল্লা খাইবেন বারে বারে। পলিটিক্যাল পাওয়ারটা তৈরি হয় মানুষের অন্তরের খবর জানার মধ্যে দিয়ে, আর তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল তৈরিতে। সংখ্যা এখানে কোনো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় না। আমি 1 জন 2 জন 3 জন 4 জন না 10 জন, আর আপনারা 1 কোটি কিনা কিচ্ছু যায় আসে না, আপনি 10 জনের কাছে হাইরা যাবেন। জাতীয় নির্বাচনে একই ঘটনা ঘটবে, তৈরি থাকেন। আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কোনো সাধারণ ঘটনা না, এটা এক নতুন ইতিহাসের সূচনা, এক নতুন দিগন্তের ইশারা। যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি, তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। এই বিজয় প্রমাণ করছে সঠিক ন্যারেটিভ, সংগঠনের শক্তি আর জনগণের অন্তরের খোঁজ জানা, এই তিনের মিলনেই ভবিষ্যৎ লেখা হয়। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে, সেকুলার স্ট্যাবলিশমেন্ট হতভম্ব হয়ে গেছে, কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না। এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম, ন্যারেটিভ ধরে রাখা, তা আরো বিস্তৃত করা, আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা। ইতিহাস সাক্ষী, ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না, এটা পুরো জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে। তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না, এটা একটা প্রজন্মের, একটা জনগণের, একটা আন্দোলনের, একটা বিপ্লবের জয়। আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ। শত্রুপক্ষ আসবে সর্বশক্তি নিয়ে, মিডিয়া তার অর্থবল নিয়ে, কিন্তু আমাদের হাতে আছে সেই শক্তি যা তাদের নাই, মানুষের অন্তরের খোঁজ জানা আর ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা। এটাই আসল শক্তি, এটাই আসল পুঁজি। তাই বলি, আজকের ডাকসুর বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি কইরা গড়ে তুলতে হবে। আত্মতুষ্টিতে না, দৃঢ় কৌশলে আগায় যান। শত্রুর আঘাতকে ভয় না, বরং প্রেরণা বানান, কারণ এই প্রজন্ম প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে আর কোনো ভারতীয় বয়ান না, জয় হবে কেবল বাংলাদেশি নাগরিকদের মুক্তির বয়ানের। এই পথেই মুক্তি, এই পথেই ভবিষ্যৎ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। গতকালকে মনটা বেশি ভালো ছিল না, যার জন্য আপনাদের সঙ্গে আর কথা হয়নি। আজকে মনটা ভালো। মিডনাইটে ঘুমায় গেছিলাম, তখনও ফলাফল জানি নাই, কিন্তু ফলাফল আমি জানতাম কি ফলাফল হবে।
আমাকে যারা ফলো করেন তারা নিশ্চয়ই দেখছেন, আমি বহুবার বলছি সেপ্টেম্বরের 9 তারিখে আপনারা বুঝতে পারবেন দেশ কোন দিকে যাচ্ছে। বলছি না ভাই, ক্লিয়ার কাট কথা, দেশ কোন দিকে যাচ্ছে এখন আর বুঝায় বলার কিচ্ছু নাই। এই জয় জুলাইয়ের গণ অভ্যুত্থানের জয়। হ্যাঁ, এই জয় শুধু ডাকসুর জয় না, কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের জয়। আর এই জয়ের সময় ওরা তো কোনো মিছিল বাইর করবে না, বিজয় মিছিল যে হয় না একটা আনন্দ মিছিল, সেই মিছিল বাইর করবে না। ওরা এখন বুঝছেন কবিতা পড়ে, কবিতা, সবাই কবি হয়ে গেছে ভাই। কবিতাটা আমার ভাল লাগছে, কাল লেখা কবিতা আমি জানি না, আমি কাগজে নোট করে রাখছি, আপনাদেরকে শোনাবো, একটু শুনাই। বৃষ্টি পড়ছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমি। সাংঘাতিক কথা না? বৃষ্টি পড়ছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমি। শুকনো ছিল তোমার চোখ, কেঁদেছিলাম আমি। দামি খাবার আর মানুষের স্বাদ নিতে ব্যস্ত ছিলে তুমি। দামি খাবার আর মানুষের স্বাদ নিতে ব্যস্ত ছিলে তুমি। নিজের চোখের বিষাক্ত পানিতে তখন ভিজেছিলাম আমি। খোঁজ নাওনি তুমি, ফিরে দেখনি তুমি, একটিবারও ভাবনি কেমন আছি আমি। কবিতাটা ভাই ভাল লাগছে না ভাই? আমার ভাল লাগছে। যৌবনে একবার প্রেমে ছ্যাক খাইছিলাম, ওই টাইমে যদি এই কবিতাটা পাইতাম মনে শান্তি পাইতাম। যাই হোক, বুড়া অবস্থায় পাইছি, তাও মনে শান্তি পাইলাম যৌবনের কথা চিন্তা কইরা। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। হ্যাঁ, যাদের যৌবন তারাই তো যুদ্ধে যাবে। দেখেন না, এই যে যুদ্ধে নেমে গেছে গতকালকে ডাকসুর নির্বাচন, এটা যুদ্ধ তো ভাই, যুদ্ধ হয়ে গেছে। ঠেকাইতে পারলেন? পারেন নাই। কেন মন খারাপ হয়েছিল জানেন? মনটা খারাপ হয়েছিল, একজন ছাত্র, নাম বোধহয় গণেশ, গণেশ, গণেশ উল্টে গেছে। হ্যাঁ, গণেশ সাহেব আপনি কোথায়? গণেশ সাহেব তো না, গণেশ বাবু। গণেশ বাবু আপনি কোথায়? হ্যাঁ, গণেশ তো উল্টা গেল ভাই। এই ছেলেটা নাকি ছাত্র, আমি বুঝলাম না কিভাবে সেই ব্যবহারটা করতে পারলো। টেবিল থাপড়ায়া থাপড়ায়া তার নিজের শিক্ষককে সে ধমকাচ্ছিল। হায় হায় হায়। আবার মাঝে মাঝে না ধপ ধপ এরকম ধমক দিচ্ছিল। এদের উপরে কারো দোয়া নাই, দোয়া নাই ভাই। দোয়া থাকলে ভাই এরকম হইতে পারতো না। আর দোয়া জিনিসটা ভাই চায়াও পাওয়া যায় না। দেখেন না, ওই যে আবিদ, উনি বারবার সবাইকে সালাম দিচ্ছিল আর বলতেছিল দোয়া করবেন, আসসালামু আলাইকুম আপু, দোয়া করবেন। ভয় পাচ্ছেন? এই যে দোয়া চাওয়া, চেয়ে দোয়া পাওয়া যায় না। আপনাদের মনে আছে অনেকে, সাইফুদ্দিন নামে একজন বহুত বড় শিল্পী ছিল। এই জেনারেশন চিনেন না, আগের জেনারেশন চিনবেন। সাইফুদ্দিন, উনি একদিন এফডিসি থেকে বের হতে যাবে, ওই টাইমে আমি ওনাকে সালাম দিলাম এবং দোয়া চাইলাম। উনি গাড়িতে বসে গেছিলেন, কিন্তু নাইমা আমার ঘাড়ে হাত দিছে, আমাকে খুব পছন্দ করত। তখন কিন্তু আমি পরিচালক হই নাই, সহকারী পরিচালক। আমার কাঁধে হাত দিয়ে বলতেছে, ছোট ভাই, দোয়া কিন্তু চায়া পাওয়া যায় না। দোয়া যদি নিতে চাও মানুষের, তাহলে তোমার কর্ম দিয়ে নিতে হবে। ওই ভিক্ষা কইরা দোয়া পাওয়া যায় না। ভিক্ষা কইরা টাকা পাওয়া যায়, 2-4 টাকা পাইতে পারো, কিন্তু দোয়া পাইবা না। সত্যি ভাই, দোয়া যদি কারো নিতে চান, চায়া পাবেন না। আপনার কর্ম দিয়ে নিতে হবে, ভালো কাজ দিয়ে নিতে হবে। আর এই যে ডাকসুর নির্বাচনে যারা দোয়া পাইলো, হ্যাঁ দোয়া পাইছে ভাই, এটা ভোট না, এটা দোয়া। দোয়া, এই দোয়া পাইছে কেন জানেন? তাদের কর্মের জন্য। গত রোজায় কি ঘটছিল আপনাদের মনে আছে? শিবির যখন সবাইকে ইফতার করাচ্ছিল, লাখ টাকার ইফতার করাচ্ছিল, তখন কেউ কেউ বলতেছিল ওরা এত টাকা পায় কই, কিভাবে এত টাকা দিয়ে ইফতারি করায়, কারা দিচ্ছে এই টাকা, এরকম প্রশ্ন তুলছিল। ওই প্রশ্নটা না তুলা যদি ওরা যদি খাওয়ায় 2 লাখ টাকার ইফতারি, আপনি 4 লাখ টাকার খাওয়ান না, চাইলে কিন্তু আপনিও দোয়া পাইয়া যেতেন। হ্যাঁ, আপনি দোয়া পান নাই কেন? ওই যে ওনারা একটা ভালো কাজ করতেছে, ওইখানের মধ্যে আপনি কায় আঙ্গুল ঢুকাই দিতেছেন, বারবার ঢুকাই দিতেছেন, এই জন্য দোয়া পান নাই। মানুষকে পানি খাওয়ার জন্য মেশিন দিছে, এই গরমের মধ্যে একটু ঠান্ডা পানি খাবে, একটু শুদ্ধ পানি খাবে, ওইটার একটা মেশিন বসাইছে ছাত্র শিবির। আপনারা ওইটা ভাঙ্গা দিছেন, মেশিন গুলাকে নিয়ে টাইনা হিসরা মাঠের মধ্যে ফালাইছেন, ভাঙচুর করছেন। কিন্তু ওই যে
যারা পানি খাইছিল এই কয়দিন তারা তো এখন আর পানি খাইতে পারছে না। ওই ঠান্ডা পানি খাইতে না পাইরা বদদোয়া দিছে, এখান থেকেও আপনারা দোয়া থেকে বঞ্চিত হইলেন। এই যে মেশিনগুলা ভাঙছেন পানি খাওয়ার, এখান থেকেও দোয়া থেকে বঞ্চিত হইছেন। আরেকটা কোত্থেকে হইছেন জানেন? সবচেয়ে বড় বদদোয়া কোত্থেকে পাইছেন? রাজাকার বইলা, হ্যাঁ রাজাকার বইলা বদদোয়া পাইছেন। কত বড় বদদোয়া পাইছিল শেখ হাসিনা দেখেন নাই? রাজাকারের নাতি পুতি বইলা দেশ ছাইরা চইলা যাইতে হয়েছে। 14 গোষ্ঠী সুদ্ধা দেশ ছাইরা চইলা গেছে, সমস্ত নেতারা চইলা গেছে কর্মীগুলারে বিপদে ফালায়া। বুঝছেন? এই রাজাকার বইলা, আর ওই রাজাকার শব্দটা আপনারা আবার ক্যাশ করতে চাইলেন। আপনারা মনে করলেন রাজাকার বললেই মানুষ খাবে। এই ডাকসু নির্বাচনে আইসা রাজাকারদের ভোট দেওয়া যাবে না, স্বাধীনতা বিরোধীদেরকে ভোট দেওয়া যাবে না। শেখ হাসিনা যা বলতো তাই বলছেন। ওইটাই ছিল অভিশাপ আপনাদের জন্য। আপনারা তো দেখলেন 5ই আগস্টে কত বড় ক্ষমতাকে ধূলিসাৎ কইরা দিল, তারপরও আপনারা সাবধান হলেন না, দেশের মানুষের দোয়া নিতে পারলেন না। দেখেন ভাই ব্রাদার, এই যে আবিদ হেরে গেল, এইটা কি শুধু আবিদের হার? এটা কি শুধু ছাত্র দলের হার? না, পুরা বিএনপির হার, এটা মনে রাখতে হবে। আর এই যে ছাত্র শিবিরের জয়, এটা কিন্তু জামাতে ইসলামের জয়। ইসলামিক মাইন্ডের যারা আছে সবার জয় কিন্তু এইটাও মনে রাখতে হবে। হ্যাঁ ভাই, দিন বদলায় গেছে, পৃথিবী বদলা গেছে, যা কিছু দেখি নতুন লাগে। একটা গান আছে না, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। ওই নতুন লাগবে ভাই, নতুন কিছু লাগবে, পুরনো কোনো কিচ্ছু চলবে না। পুরনো রাজনীতির বয়ান ডাস্টবিনে ছুঁড়া ফেলা দেন, নতুন বয়ান নিয়ে আসেন। জুলাই গণ অভ্যুত্থানের বয়ান আনেন। হ্যাঁ, এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার তো আপনারাও ছিলেন, কিন্তু আপনারা সেটা ক্যাশ করতে পারেন নাই। এই যে আজকে আবিদ হেরে গেল, ছাত্র দল হেরে গেল, এটা কি ছাত্র শিবির কাছে হেরে গেল? ছাত্র শিবির তাদেরকে হারাই দিল? না, তাদেরকে হারাইছে তাদের নিজের দলের লোকেরাই, তাদের বড় ভাইরাই তাদেরকে হারাইছে। সারা বাংলাদেশের চাপ আইসা পড়ছে এই আবিদের উপরে। গত 1 বছরে আমরা কি দেখছি? কেউ এসা বলতেছে এই মোল্লা মুসল্লিদের পিছনে, জামাতের পিছনে নামাজ পড়া যাবে না। কেউ এসা বলতেছে এরা আজান দিলে এই আজানে সাড়া দিবেন না। কেউ এসা বলতেছে এদেরকে পেটে নিবেন না মা বোনরা, এরা হলো জালিম, এরা রাজাকার, এরা দেশদ্রোহী, এরা জঙ্গি। এই যে বলে যাচ্ছেন, আর একই বয়ান দিয়ে যাচ্ছে দিল্লি থেকে। দিল্লির বয়ান আর আপনাদের বয়ান একই সুরে গাথা, সারে গামা, ওই একই সুরে গাথা। এই বয়ানটা কেউ নিতে পারে নাই। সারা দেশের মানুষ অস্থির হয়ে যাচ্ছিল। হায় হায়, এগুলা কি? জুলাই গণ অভ্যুত্থানে যে রক্ত দিল, এই যে জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদ হইল, হাজার হাজার পঙ্গু হইল, হাজার হাজার মা বোনের বুক খালি হইল, এদের তো কোনো মায়া দয়া নাই। এরা তো ওইদিকে যাচ্ছে না, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো কথা কয় না। এরা শুধু ওই আওয়ামী লীগের বয়ান সামনে নিয়ে আসে, কারণ আওয়ামী লীগের ভোট দরকার, আওয়ামী লীগ তাদেরকে ভোট দিবে। বিএনপি আর আওয়ামী লীগ একসাথে ভোট পাইলে সারা দেশটাই তো তাদের হয়ে যাবে। ওই পথেই হাঁটতেছিল। দেখেন, এই জাতীয় পার্টিকে তারা স্বীকৃতি দিতে চায়, এই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় না, এই ছুপ্পু সাহেবকে সরাইতে চায় না, জুলাই গণ অভ্যুত্থানটাকে বুকে ধারণ করতে চায় না। এই দৃশ্যগুলা মানুষ দেখতেছিল আর অস্থির হচ্ছিল আর বদদুয়া দিচ্ছিল। ভাই, দোয়া চাইতে পারে নাই আপনাদের জন্য, কারণ আপনাদের মধ্যে কোনো মায়া দয়াই নাই। আপনারা সেই পুরনো রাজনীতি, যে মানুষটা 16-17 বছর যে বাণী দিয়া, যে বয়ান দিয়া এই জুলুম করছে, আয়না ঘর বানাইছে, গুম করছে, খুন করছে, তাদের বয়ান নিয়ে রাজনীতি করতে হবে কেন? কি কারণ? এই যে রাজনীতি বুঝলেন না, ভুল পথে চলে গেলেন। বহুবার বলছি ভাই, আপনারা শুনেন নাই। শুনবেন বা কেমনে? কারণ আপনাদের যে অ্যাডভাইজার, ওই যে বিরানি আলম, আরো অনেক আছে, আমাদের দেশের মধ্যেও কিন্তু অনেক আছে, এরা গোপনে বিরানি খায়। এদের কথাবার্তায় আপনারা ভুল পথে গেছেন। আপনারা মনে করছেন হায় হায়, এইসব বুদ্ধিজীবীরা টক শুনতে যায় তো আমাদের পক্ষে কথা বলে, স্বাধীনতার বিপক্ষে কথা বলে, রাজাকার ধরতে চায়, রাজাকার খুঁজে বেড়ান না।
ফাঁসি দিয়েও শান্তি পান নাই। এই রাজাকারদের নিয়ে সারা জীবন রাজনীতি করে আসলেন, দেশের সরকার গঠন করলেন, দেশের জাতীয় পতাকা উড়াইয়া দিলেন রাজাকারের গাড়িতে। আর যখনই ওনারা চইলা গেল নিজের বাড়িতে নিজের পায়ে দাঁড়াইবার জন্য, তখনই আবার ওই রাজাকার ট্যাগ নিয়ে আসলেন, তাই না? এই রাজনীতি না, এই রাজনীতি কইরা কুলাইতে পারবেন না। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রভাব যায় পড়বে জাতীয় নির্বাচনে, কনফার্ম থাকেন ভাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যা দেখছেন ডাকসুর নির্বাচনে, এটা কি অনেকে ভাবতে পারছেন? অনেকেই ভাবতে পারেন নাই। কালকে রাত্রে 12টা পর্যন্ত তো অনেকেই আয় হায় ওনাদেরই জয়, আর মিছিল বাইর করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চারিদিকে দাঁড়ায় গেছে। কিন্তু রাইতে 2টার পরে কি জানা গেল? এই যে চারিদিকে যারা দাঁড়ায় আছে, তারা সবাই জামাতের ছাত্র শিবিরের বিজয় মিছিল করার জন্য অপেক্ষা করতেছিল। হ্যাঁ, ওরা তো জানে ওরা পাশ করবে, কারণ ওদের উপরওয়ালার উপরে বিশ্বাস ছিল। হ্যাঁ ভাই, সত্যি কথা, উপরওয়ালার উপরে বিশ্বাস ছিল। দেখেন, এই যে সাদেক কায়ুম, ইয়াং ছেলে, ইমামতি করে, শুধু ইমামতি না ভাই, জানাজা পড়তে জানে, জানাজা পড়াইতে জানে। এই ইয়াং ছেলে, আমার মতে এই বুইরাডারে যদি আপনি ইমামতি করতে দেন, 2 হাতে মাপ চায় আর ভাইগা জামুতো পারুম না তো ভাই, বহুত বড় দায়িত্ব তো ভাই। আর এই দায়িত্বটাই নিছে তারা। তারা কি বলতেছে? তারা বলতেছে এই জয় পুরা বাংলাদেশের, এই জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই জয় স্কুল কলেজ ছাত্রের, সবাই এই জয়, যারা শহীদ হয়েছে সেই পরিবারের জয়। হ্যাঁ ভাই, শহীদের রক্ত কি বৃথা যাইতে পারে? আবার অনেকেই ভাবতে পারেন এই সাদেক কায়েম জিতছে তো কি হয়েছে, জাতীয় নির্বাচনে এটার প্রভাব কিভাবে পড়ে? ভুইলা গেলে হবে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু 5ই আগস্টের জন্ম। হ্যাঁ, এই যে স্বৈরাচার সরকার পালায়া গেল, এটা শুরু হয়েছিল কোত্থেকে? কোটা আন্দোলন কোত্থেকে শুরু হয়েছিল? এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 52 যে ভাষা আন্দোলন, সেইখানেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওই সময় এই ডাকসুর কর্মকর্তা কে ছিল? গোলামে আজম, গোলামে আজম ছিলেন ওই সময়। উনি কিন্তু ভাষা আন্দোলনের স্মারকলিপি, যেটা স্মারকলিপি তৎকালীন পাকিস্তান সরকারের কাছে উনি নিজের হাতে নিয়ে দিছেন। এই গোলাম আজম সাহেব আজকে আবার বহু বছর পর, হ্যাঁ সেই 47-এর পর, 2025 বহুদিন পর আবার সেই ছাত্র শিবির, যে ছাত্র শিবিরদেরকে আপনারা পাইলেই ধৈরা পিটাইয়া মাইরা ফালাইতেন, হায় হায়, রিক্সার মধ্যে ধৈরা মোবাইল চেক করতো ওইটা ছাত্র শিবির কি না, পাইলেই ভাই সঙ্গে সঙ্গে ধৈরা নিয়ে যাইতো। মাদ্রাসার কোন ছেলেকে পাইলেই ট্যাগ দিয়ে দিত ছাত্র শিবির। আপনাদের মনে আছে বিশ্বজিৎকে মারছে ছাত্র শিবির ট্যাগ দিয়া, বুয়েটের আব্রাহামকে মারছে ছাত্র শিবির ট্যাগ দিয়া। যে ছাত্র শিবির পাইলেই মারতেন, দেখেন আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আজকে তাদেরকে সম্মান আইনা দিল আল্লাহ। কেন? কারণ কি? কারণ একটাই, মন ভালো, মন পরিষ্কার, ওরা দেশপ্রেমিক ভাই, সত্যিকারের দেশপ্রেমিক, আর এই দেশটাকে সঠিক পথে নিয়ে যাইতে চায়। আমরা ডক্টর ইউনূস স্যারকে হয়তো আজকে ধরে ফেলতাম যদি এই নির্বাচনে কোনো ঘাপলা হইতো, এই নির্বাচন যদি সুন্দরভাবে উনি না করতে পারতো, আগামী নির্বাচন ওনাকে দিয়ে হইতো না, এইটাই তো বলতাম, তাই না? বর্তমান সরকারে অনেকেই দুর্বল করে ফেলাইছিলেন চারিদিক থেকে ভাই। হ্যাঁ ভাই, চারিদিক থেকে এমন অত্যাচার করলেন, এমন জুলুম করলেন, কথার বোমা দিয়া, শব্দ বোমা দিয়া একেবারে দুর্বল করে ফেলাইছিলেন। আবার সেই শক্তি ফেরত পাইল। হ্যাঁ, এই ছাত্র শিবিরের জয়ের কারণে জুলাইয়ের জয় হয়ে গেল, জুলাই গণ অভ্যুত্থানের জয় হয়ে গেছে ভাই। আর কেউ ঠেকায় রাখতে পারবে না জুলাই সনদপত্রকে, এটা মাথায় রাখবেন। এবং আজকের এই জয় কিন্তু আগামীর জয়, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হইতে যাচ্ছে ওইখানে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে, কেউ ঠেকাইতে পারবেন না। যদি ঠেকাইতে চান তাহলে সঠিক রাজনীতিতে আসতে হবে। প্রথমেই আইসা মাফ চাইতে হবে ওইসব কুতুবদের যারা 5ই আগস্টকে বলছিলেন কালো দিবস। হায় হায় হায়, আপনাদের মুখ থেকে এই বয়ান আসছে জুলাই গণ অভ্যুত্থান একটা কালো দিবস। এই সরকারকে যারা দুর্বল করতে চাইছিলেন, হ্যাঁ ভাই, এই যে বুদ্ধিজীবীরা আপনারা যারা দুর্বল করতে চাইছিলেন, এই সরকার কিন্তু আবার শক্তি ফেরত পাইল। বর্তমান সরকার, ভাই ব্রাদার, বর্তমান সরকার আগের চেয়ে অনেক শক্তিশালী। 9ই সেপ্টেম্বরের পরে এই সরকার আবার ঘুরে দাঁড়াইলো, এটা মাথায় রাখতে হবে। এই ঘুরে দাঁড়ানোটা
কোথায় গিয়ে ঠেকবে জানেন? আগামী নির্বাচন পর্যন্ত ওনারাই নির্বাচন করবে, ওনাদের অধীনেই নির্বাচন করতে হবে এবং নির্বাচনের আগে জুলাই সনদপত্রের স্বীকৃতি অবশ্যই আসবে। মাননীয় বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিচারপতির আসনে বসে আছে ভাই, কোনো ভয়ের কারণ নাই। উনি সচ্চা দেশপ্রেমিক। ওনার নানাও কিন্তু বিচারপতি ছিলেন, ওনার বাবাও বিচারপতি ছিলেন, ওনার মা একজন প্রফেসর। ওই ঘরের সন্তান, উনি বুকে ধারণ করে জুলাই গণ অভ্যুত্থানটাকে। আপনারা মনে রাখবেন, সবার উপরে কিন্তু ওই বিচারপতির পদ বর্তমানের দেশে। কোনো ভয়ের কোনো কারণ নাই, দেশ সঠিক পথে যাচ্ছে। ভিডিওটা শেষ করে দেব ভাই, বেশি কথা বলার দরকার নাই। কোনো দুশ্চিন্তা করবেন না, দেশ সঠিক পথে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান বৃথা যেতে পারে না, এটাই হলো চরম সত্যি কথা। উপরওয়ালা একজন আছে তো ভাই, উনি তো সব দেখতেছে, কার মনের মধ্যে কি আছে সব উনি বুঝতে পারতেছে। ডক্টর ইউনূস স্যারের মনের মধ্যে কি আছে, আমার মনের মধ্যে কি আছে, আপনার মনের মধ্যে কি আছে, উপরওয়ালা দেখতেছে না? দেখতেছে ভাই। কেউ ভুল রাজনীতি করেন না, মনে আঘাত দিয়েন না, মনে আঘাত দিয়া বদদোয়া নিয়েন না। বদদোয়া নিলে ধ্বংস হয়ে যাবেন ভাই, ধ্বংস হয়ে যাবেন। আপনারা নিজেদেরকে কি মনে করেন আমি জানি না। দেখেন ভাই ব্রাদার, একটা চরম সত্যি কথা বইলা বিদায় নিতেছি। 5ই আগস্টের আগে, জুলাই গণ অভ্যুত্থানের আগে আমি কিন্তু জামাত ইসলাম, শিবির বা ইসলামিক মাইন্ডের কাউকে নিয়ে কথা বলবো, এটা আমি কখনো কল্পনা করি নাই। 5ই আগস্টের আগ পর্যন্ত আমি কিন্তু মনে মনে বিএনপি করতাম, কারণ আমার ওয়াইফ ছিল জিসাসের সভাপতি বিএনপির, হ্যাঁ, এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে, জিয়াউর রহমানের সঙ্গে বিদেশও ভ্রমণ করছে, যার জন্য ওই বিএনপি ঘেঁষা ছিলাম। কিন্তু চরম সত্যিটা কি জানেন? আমি যখন বুঝতে পারলাম যে এরা আবার ওই একই বয়ান নিয়ে আসছে, শেখ হাসিনার বয়ান, ওই রাজাকার শব্দটা শুনলেই বুঝছেন মাথায় আগুন ধরে যায় আমার। আমি কেন জানি বুঝতে পারি না, নিজেকে ঠিক রাখতে পারি না। সাবধান করে দিতেছি আপনাদেরকে, যারা আবার কোনোদিন রাজাকার বলবেন, খবরদার আর একবারও কেউ রাজাকার বলবেন না। এই রাজাকার বললে আপনাদের ভরাডুবি হবে। এই ভরাডুবি ভাই নর্দমায় হবে, নর্দমায়, নদীতে না, সাগরে না, নর্দমায়। এটা মাথায় রাখবেন, কারণ মানুষ এখন বুঝতে শিখে গেছে, মানুষের চোখ খুলে গেছে। খুলবে না কেন ভাই? নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে তো এই জেনারেশন। আর এই জেনারেশনটা কি আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু সারা পৃথিবীর মানুষ ভুলে নাই। দেখেন, নেপালের প্রধানমন্ত্রী কিন্তু মামলা খাবে, বিরাট বড় মামলা খাবে, কপিরাইটের মামলা। এই মামলাটা করবে কে? শেখ হাসিনা। জয় মিয়া, হেলিকপ্টার দিয়ে পালাইবার অধিকার তো আমার, আর এটা তো আমার আইডিয়া। আমার আইডিয়া তুমি চুরি করলা কেন? এই জন্য কপিরাইটের মামলা খাবে তো নেপালের প্রধানমন্ত্রী। আয় আয় দৌড়ায় দৌড়ায় মারতেছে তো, ল্যাংটা কইরা পিটাইতেছে, চ্যাং দোলা কইরা নিয়া পানিতে ফালাই দিতেছে। কারণ এই যে জুলাই গণ অভ্যুত্থান আমাদের দেশের, এই জুলাই গণ অভ্যুত্থান সারা পৃথিবীতে ছড়ায় গেছে। সারা পৃথিবীর ইয়াং জেনারেশন সেলুট করে, সেলুট করে। এটা আপনারা টের পাবেন, ভারতও টের পাবেন। ওই একই জিনিস হবে, এটা মাথায় রাখেন, কেউ ঠেকাইতে পারবেন না। তার মানে কি, এই জুলাই গণ অভ্যুত্থান একটা ইতিহাস, আর এই ইতিহাসকে কেউ মুছতে পারবেন না, মোছা সম্ভব না। সেটা আবার প্রমাণ হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। আর নির্বাচনের আগে আমাদের যা কিছু চাওয়া পাওয়া এখন পূরণ হবে, আর কোনো বাধা নাই। কারণ ওই আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে নেগেটিভ তৈরি করা হয়েছিল, সেই নেগেটিভ কোনো কাজে লাগে না, বরং এটার উল্টোটা হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ খেলা শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। এখন 2025-এর বাংলাদেশ। শিবির দেখিয়ে দিয়েছে তারা যে আসলে রাজনীতির যোগ্য, তারা দেশ চালাতে যোগ্য। তো তারা তাদের উপযুক্ত কাজগুলো করবে, যে কমিটমেন্টে তারা বিজয়ী হয়েছে ছাত্র শিক্ষার্থীদের কাছে, সেই কমিটমেন্ট রাখার চেষ্টা করবে। পাশাপাশি পিনাকি বিএনপির কিছু পরামর্শ দিয়েছে, বিএনপির এখান থেকে বের হতে না পারলে তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে।